আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের অ্যাডমিশন জার্নির গল্প সেশনে। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিনই আমাদের শিক্ষার্থীদের যে অ্যাডমিশন জার্নি সেটার গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে আমাদের সাথে যে উপস্থিত হয়েছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের শিক্ষার্থী। আমাদের ধারাবাহিকভাবে সেশনে প্রথমে সেকেন্ড টাইমারদের অ্যাডমিশন জার্নির গল্প আমরা শুনছি। সে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের শিক্ষার্থী ছিল এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে অষ্টম স্থান অধিকার করেছে। তোমাকে স্বাগতম জি এম ফজলে রাব্বি রিয়াদ। রংপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী। সে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছে এবছর ভর্তি পরীক্ষাতে। তোমাকে অনেক অনেক অভিনন্দন তোমার এই সফলতার জন্য। তোমার এই সফলতা অবশ্যই যে ধন্যবাদ কোনো ভাইয়া। শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণামূলক হবে, সেই গল্পই আমরা সেশনে শুনবো। আচ্ছা, আহ রিয়াদ, তোমার কাছে প্রথম জিজ্ঞাসা যে তুমি প্রথমবার ভর্তি পরীক্ষা দিলে, প্রথমবার তোমার তো হচ্ছে চান্স হলো না নিশ্চয়ই আশানুরূপ, এবং তুমি বিজ্ঞান বিভাগে ছিলা, বিজ্ঞান থেকে পরবর্তীতে মানবিক এসেছো। তো প্রথমবার তোমার চান্স না হওয়ার জন্য কোন কারণগুলো দায়ী তোমার কাছে মনে হয়েছে, তুমি যদি খুবই সংক্ষেপে আমাদের যারা উপস্থিতি আছেন তাদেরকে যদি জানাও। আচ্ছা, ধন্যবাদ ভাই। প্রথমবার ভাই আমি বিজ্ঞান বিভাগে ছিলাম, আর হচ্ছে আমার প্রথম টার্গেট, আমার হচ্ছে একদম শুরু থেকে যখন আমি ইন্টারে উঠি তখন থেকে আমার টার্গেট ছিল হচ্ছে আমি মেডিকেলে ট্রাই করব। তো আচ্ছা। ওই ধারাবাহিকতা আগায় কিন্তু হচ্ছে আমার দুর্ভাগ্যবশত আমার হচ্ছে এইচএসসি তে জিপিএ অনেক খারাপ আসে আর কি, মেডিকেল অনুযায়ী অনেক খারাপ আসে। আমার জিপিএ আসে 4.75। তো ওই জিপিএর পর আমি আসলে অনেক ভেঙে পড়ি। And তারপর হচ্ছে আমি সিদ্ধান্ত নিই যে হচ্ছে আমি ভার্সিটিতে ট্রাই করব। তো তারপরে ট্রাই করতে গিয়ে হচ্ছে আমি অনেক আসলে অনেক কিছু, প্রথমবার বাইরে যাওয়া, এডমিশনে বাইরে যাওয়া, সবকিছু মিলে হচ্ছে আমি অনেক সময় নষ্ট, প্লাস হচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না এডমিশনের বিষয়গুলো, আসলে ওইভাবে ধরতে পারতেছিলাম না প্রথম দিকে। তো সব মিলে আর কি কোথা হয় না আমার হচ্ছে ঢাকা কলেজে হচ্ছে শেষ পর্যন্ত, সাত কলেজে যেটা অধিভুক্ত, ঢাকা কলেজের বোটানিতে আর কি আমি ভর্তি ছিলাম প্রথমবার, মানে হচ্ছিল আর কি। আচ্ছা, আচ্ছা। তাহলে প্রথমবার যে বিষয়টা হয়েছিল যে তুমি প্রথমবার বাইরে গিয়ে লেখাপড়ার সাথে যে খাপ খাওয়ানো, সেটা তুমি খুব বেশি একটা মানিয়ে নিতে পারোনি। আসলে এটা হয় যে আমরা যখন মানে আমাদের যে পরিচিত পরিবেশ সেখান থেকে বাইরে যাই, সেখানে গিয়ে আমাদের অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়, সেখানে গিয়ে তোমার কিছু সমস্যা হয়েছে। আচ্ছা রিয়া, তোমার কাছে যে জিজ্ঞাসা করি যে তুমি হচ্ছে হ্যালো। স্কুল অফ এক্সিলেন্সে আমাদের সাথে যুক্ত হলে, তো স্কুল অফ এক্সিলেন্সে তুমি হচ্ছে কিভাবে পরিচিত হলে? স্কুল অফ এক্সিলেন্সে হচ্ছে স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে তুমি জানতে পারলে কিভাবে, বা আমাদের সাথে তোমার জার্নিটা শুরু হলো কিভাবে, এটা সম্পর্কে তুমি আমাদেরকে খুবই সংক্ষেপে একটু তোমার মতো করে জানাও। আচ্ছা ভাই, হচ্ছে আমি হচ্ছে স্কুল অফ এক্সেলেন্স এর হচ্ছে একটু মজার কাহিনীটা হচ্ছে, প্রথমবার যখন আমার হলো না, তো হচ্ছে আমার এক মামা আছে, তো ওই মামা হচ্ছে প্রথম থেকে হচ্ছে মানবিকের প্রিপারেশন নিচ্ছিল। এবং ওইবার হচ্ছে আমি যে সময় আর কি আমরা একসাথেই পড়ছি, মানে একসাথে পড়ছিলাম আর কি, আমরা এসএসসি 23 ব্যাচ দুজনেই ছিলাম। তো ওই মামা হচ্ছে মানবিকের প্রিপারেশন ছিল এবং স্কুল অফ এক্সেলেন্স এর সাথে অনেক অনেকদিন, আমি যখন সায়েন্সের প্রিপারেশন নেই অনেকদিন আর কি আপনাদের কথা বলছিল যে স্কুল অফ এক্সেলেন্স আচ্ছা, এরকম আচ্ছা। ক্লাস, এই টাইপের কথাবার্তা হয়েছিল। তো ওখানে ওই মামা আমাকে কিছু হচ্ছে, যখন প্রথমবার হইলো না তখন তারপর আমি ডিসিশন নিলাম আর কি হচ্ছে মানবিকের দিকে কনভার্ট করে বিভাগ পরিবর্তন পরীক্ষা দিব। তো তখন হচ্ছে ওই মামা আমাকে কিছু ফ্রি ক্লাস দেয়, মানে হচ্ছে হাফাত আব্দুল্লাহ ভাইয়ের আহ, আচ্ছা, আহ, আচ্ছা। একটা ফ্রি একটা ফ্রি লিস্ট আমাকে দেয় ক্লাসের, ইংলিশ ক্লাসের। তো ওখান থেকেই দেখা, ক্লাস দেখা, আস্তে আস্তে একটু প্রথম থেকে একটু নোট করতাম ফ্রি ক্লাস গুলো দেখে। তারপর হচ্ছে সাইফুর ভাইয়ের ক্লাস দেখা। এইভাবে আস্তে আস্তে ক্লাসগুলো ভালো লাগতে থাকে, দেন হচ্ছে আপনাদের পরবর্তীতে হচ্ছে জানতেই পারি যে হচ্ছে এই সম্পর্কে। তো ওই আচ্ছা, মামার থেকে আসলে তাহলে জানা যে হচ্ছে স্কুল অফ এক্সেলেন্স সম্পর্কে। আর তার আগে হচ্ছে আমি এসিএস এ ছিলাম, তখন হচ্ছে বাকিবিল্লাহ ভাইয়ের কাছে ছিলাম আর কি। আচ্ছা, আচ্ছা। উনি আমাদের ইংলিশ পড়াতেন। হুম। আচ্ছা, তাহলে স্কুল অফ এক্সেলেন্স এর সাথে তোমার যে পরিচিতি সেটা হচ্ছে যে তোমার একজন রিলেটিভের মাধ্যমে, এবং পরবর্তীতে এসিএস এর সাথে বাকিবিল্লাহ স্যারের ক্লাস থেকে তুমি অনুপ্রাণিত হয়েছো, এবং পরবর্তীতে হাসান আব্দুল্লাহ স্যারের ক্লাস, সাকিব শাহরিয়ার স্যারের ক্লাস ক্লাস দেখে তুমি মনে করেছো যে আসলে এখানে যে লেখাপড়ার মানটা সেটা হয়তো ভালো হবে, এই ভরসায় তুমি ভর্তি হয়েছো। অর্থাৎ আমাদের যে চলতি ধারাবাহিকতায় যেগুলো আমরা দেখি, বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানের যে প্রচারণা,
খুবই হচ্ছে লুক্রেটিভ বা লোভনীয় বিভিন্ন ভিডিও বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তার পরিবর্তে তুমি স্কুল অফ এক্সেলেন্সের টিচারদের যে পড়ানোর দক্ষতা বা হচ্ছে পড়ানোর মান, সেটার উপর ভিত্তি করে তুমি ভর্তি হয়েছো যতটুকু দেখলাম। আচ্ছা, তো রিয়া, তুমি যেহেতু হচ্ছে ফার্স্ট টাইমে সফল হতে পারোনি, সেকেন্ড টাইমে এসে তুমি কাঙ্ক্ষিত সফলতা পেয়েছো, একটা খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয়ে একদমই প্রথম সারির সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। তো ফার্স্ট টাইম থেকে যখন আমরা দেখি যে আমাদের চান্স হচ্ছে না, সেকেন্ড টাইমের প্রিপারেশন নিব, তখন অনলাইন প্ল্যাটফর্ম গুলোই সব থেকে বেশি রিলায়েবল হয় যে আমি অনলাইনে কোচিং করবো। কারণ দেখা যাচ্ছে ফার্স্ট টাইমে অনেক টাকা পয়সা খরচ করে ফেলে অনেকে বিভিন্ন ভাবে, বা বাইরে কোচিং করবে এই ধরনের মেন্টাল স্টেট থাকে না, মানে মানসিক ভাবে আমরা আর বাইরে পড়ার জন্য মানে আগ্রহী থাকি না, বাইরের পরিবেশে মিশতে চাই না। তখন আমরা চাই যে অনলাইন প্রতিষ্ঠানে একটু বেশি ফোকাস করি। তো এই বিষয়ে যে আমরা দেখি আমাদের দেশে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা মানবিকের জন্য পড়াচ্ছে। তো এখন দেখো যে আমাদের যে বিষয়টা, অনেক শিক্ষার্থী আমাদের কাছে এটা নিয়ে অভিযোগ করে যে স্যার আপনাদের প্রচারণা অনেক কম, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের প্রচারণা অনেক বেশি। তো দেখো যে আমরা দেখি যে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো তারা বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছে, তারা আহ, খুবই বুস্ট করে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আর ফেসবুকে পোস্ট বুস্ট করলে অনেক রিচ হয়। হ্যাঁ, হচ্ছে দেখা যাচ্ছে যে যারা ভালো পজিশন করেছে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে বিভিন্ন ভাবে। তারপর হচ্ছে এই ধরো কার্জন হলের সামনে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে, হ্যাঁ, মানে খুবই আকর্ষণীয় ভাবে ভিডিও এডিটিং করতেছে যাতে স্টুডেন্টরা আকৃষ্ট হয়। স্কুল অফ এক্সিলেন্স কিন্তু কখনোই এই ধরনের মেথডে খুব বেশি একটা যায় না, খুব বেশি একটা যায় না। স্কুল অফ এক্সিলেন্স যেগুলো প্রমোশনের জন্য ফ্রি ক্লাস দেয়, প্রমোশনের জন্য ডিরেক্টলি স্টুডেন্টদের সাথে এঙ্গেজ করে, হ্যাঁ, মানে ক্লাস মানে পড়ানোর বিষয়টাকে গুরুত্ব দেয় যে স্টুডেন্ট যাতে পড়ানো থেকে আকৃষ্ট হয়। তো তুমি যেহেতু সেকেন্ড টাইমে একটা অনলাইন প্ল্যাটফর্মকে ভরসা করছো, তাহলে কেন স্কুল অফ এক্সিলেন্স, কেন অন্যগুলো না, যেখানে অন্য প্ল্যাটফর্ম গুলোতে প্রচুর পরিমাণে মানে রঙিন প্রচারণা, সেখানে স্কুল অফ এক্সিলেন্স এর রঙিন প্রচারণা নাই, তারপরেও কেন স্কুল অফ এক্সিলেন্স কে তুমি চুজ করলা? ভাইয়া হচ্ছে আমার ইন্টারে কিছু গ্যাপ ছিল। আমি তো বিজ্ঞান বিভাগে যখন অফলাইনে কোচিং করলাম, তখন দেখলাম হচ্ছে কি বলবো আসলে ওদের আমার যেটুকু গ্যাপ, আমি ভাবছিলাম হয়তো এডমিশনে আসে পূরণ করে নিব বা ক্লাসের মাধ্যমে হয়তো বা ভাইয়ারা পূরণ করে দিবে, অফলাইনের আর কি অভিজ্ঞতা বলতেছি। তো সেই অভিজ্ঞতা থেকে ভাইয়া দেখছি আমার অভিজ্ঞতা অনেক বাজে ভাইয়া। হচ্ছে আমি অফলাইনে যখন কোচিং গুলো করতাম, হয়তো বা একসাথে অনেকগুলো চ্যাপ্টার হয়তো বা একদিনে হয়তো বা অনেকগুলো চ্যাপ্টার পড়াই ফেলতেছে, আমি কিছু ধরতে পারতেছিলাম না। আমার হচ্ছে আচ্ছা, ফার্স্ট টাইমের হচ্ছে আমার বিজ্ঞান বিভাগের যে কোচিং, এটা থেকে হচ্ছে এই অভিজ্ঞতা। আর সেকেন্ড টাইমে তো বললাম ভাই, আমি যখন ফ্রি ক্লাস করি তখন স্কুল অফ এক্সিলেন্সের যখন শেখানো, আমি হচ্ছে আমার তো মানবিকের ব্যাপারে হচ্ছে একদম ধারণা একদম শূন্য ভাই। আমি বুঝতেছিলাম না কিভাবে শুরু করব বা কোথা থেকে শুরু করব, কোন বইগুলা সাজেস্ট করবে। ইনফ্যাক্ট হচ্ছে ওই সময় আমি হচ্ছে ভাইয়ার হচ্ছে একটা আপনাদের ওখান থেকে বই সাজেস্টের একটা হচ্ছে আমি দেখছিলাম যে কি কি দিয়ে শুরু করবো, ইংলিশ বইয়ের জন্য আমি কোনটা ফলো করবো, ফার্স্ট পেপার ফলো করতে হবে, এরকম যে কথাবার্তা গুলো, যেগুলো আমি এইভাবে হচ্ছে চ্যানেলটা ঘেটে ঘেটে দেখলাম যে শুধুমাত্র ক্লাস না, সাজেশন থেকে শুরু করে আমি কিভাবে শুরু করব এই পুরো জার্নিটা আমি আসলে দেখতে পারলাম যে হচ্ছে স্কুল অফ এক্সেলেন্স হচ্ছে আমাকে শুধুমাত্র পড়াচ্ছে না, আমার কিভাবে শুরু করতে হবে। তো যেহেতু আমার মানবিকের ব্যাপারে একদম শূন্য ধারণা, আবার হচ্ছে দেখলাম একদম বেসিক থেকে হচ্ছে আমার আমার জানা দরকার ছিল বেসিক থেকে, কারণ হচ্ছে আমি ইন্টারে হচ্ছে অতটা ইংলিশ বাংলা এরকম ওরকম ফোকাস দেই নাই, আসলে আচ্ছা, ওইরকম ভাবে পড়া হয় নাই। আমার হচ্ছে ইন্টারে হচ্ছে আমার ইংলিশে হচ্ছে এ মাইনাস ছিল। মানে আমি ইংলিশ এতটাই কম পড়ছিলাম ইন্টারে। তো পরবর্তীতে যখন আপনাদের এখান থেকে ক্লাসগুলো দেখলাম, তো দেখে মনে হয়েছে যে না, আমার যদি যে গ্যাপ গুলো আছে বা আমার যে সমস্যা, আমার মনে হয় বেসিক থেকে অ্যাডভান্স বা যেটুকু আমার প্রয়োজন, সেটা মনে হয় আমাকে স্কুল অফ এক্সেলেন্স দিতে পারবে। তো এই ধারণা থেকে হচ্ছে স্কুলের সাথে আর কি জার্নিটা বা এখানে ভর্তি হওয়া। আচ্ছা, আচ্ছা। তাহলে যে বিষয়টা যে আমাদের সবসময় শিক্ষার্থীরা এই কথাটা বলে যে আমাদের এই ধরনের প্রচারণা নাই, প্লাস যারা ভর্তি হয় আমাদের এখানে তারা অবশ্যই মান যাচাই করে ভর্তি হয়। যে তুমি যখন দেখেছো যে আসলে বেসিক থেকে এই বিষয়টা বোঝানো হচ্ছে, যে তুমি যখন বিজ্ঞান থেকে মানবিক এসেছো, যারা ব্যবসায়ী শিক্ষা থেকে বা বিজ্ঞান থেকে মানবিকে আসে, এই সমস্যাটা ফেস করে যে আসলে এখানে কিভাবে লেখাপড়াটা করতে হবে, কি পড়তে হবে, কি পড়তে হবে না, এইসব বিষয়গুলো বুঝে ওঠা একটু টাফ হয়। তো এর জন্য আমাদের কোর্স আউটলাইন গুলো এইভাবেই সাজানো যাতে সবাই মানে একদমই যারা হচ্ছে সায়েন্স থেকে আসছে বা হচ্ছে আহ বা অন্য ইয়া থেকে, সায়েন্স থেকে বা কমার্স থেকে আসতেছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে এটা বুঝে উঠতে পারে না। যে কারণে মানে আমাদের কোর্স আউটলাইনটা এমন যে সবার ক্ষেত্রে যাতে উপকারী হয়, সবাই যাতে একদমই মানে এটা ফিল না করে যে আমি সায়েন্স থেকে সেখানে কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে আশা করি যে এই বিষয়গুলো তোমাকে আকৃষ্ট করেছে, যে আমাদের কোর্স প্ল্যান যেটা যেভাবে সাজানোটা এটা তোমাকে আকৃষ্ট করেছে। আচ্ছা, এখন দেখো যে রিয়াদ, তুমি তো হচ্ছে প্রথম থেকে আমাদের সাথে ছিলে সেকেন্ড টাইমে, এবং শেষ পর্যন্ত ক্লাস করেছো, সবকিছুই আমাদের সার্ভিস নিয়েছো। এখন দেখো আমাদের এখানে যে ক্লাস সংখ্যা এটা
তুলনামূলক অনেকটাই বেশি। তুমি যদি দেখো যে অফলাইনে তোমার তোমার যেহেতু কোচিং করার অভিজ্ঞতা আছে, অফলাইন কোচিং এর থেকে আমাদের এখানে কোচিং সংখ্যা অনেক বেশি। তুমি যেহেতু বিজ্ঞানে কোচিং করেছো ফার্স্ট টাইমে অফলাইনে, তো বিজ্ঞানের হিসাবের সাথে না গিয়ে আমরা যদি হচ্ছে মানবিকের যে কোনো প্রতিষ্ঠানের সাথে হিসাবে আসি, যে তারা অফলাইনে কতগুলো ক্লাস নিচ্ছে সেটা দেখবা যে 50-এর মধ্যে সীমাবদ্ধ। যে কোনো অফলাইন প্রতিষ্ঠানের মানবিকের হচ্ছে ক্লাস সংখ্যা। সেখানে স্কুল অফ এক্সিলেন্স এর যে কোনো একটা ডিপার্টমেন্টে বাংলা বা ইংলিশে বা সাধারণ জ্ঞানে যে কোনো একটা পার্টেই 50-এর উপরে ক্লাস হয়। মানে বাংলাতে 50, ইংলিশে 50, সাধারণ জ্ঞানে 50, পরে গিয়ে ওয়ান শর্ট ক্লাস, সুপার শর্ট ক্লাস, মানে ক্লাস সংখ্যা বাড়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে আবার অতিরিক্ত ক্লাস দেওয়া। দেখা যাচ্ছে যে তিনটা মিলায় 150+ ক্লাস প্রোভাইড করা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে এক্সামের যে ব্যাপারগুলো থাকে, ক্লাসের শুরুতে তোমরা একটা করে পরীক্ষা দাও, সেটা হচ্ছে ক্লাস টেস্ট, ক্লাসের শেষে মনোযোগ যাচাই টেস্ট, আবার ওই সপ্তাহের ক্লাসগুলো হয়ে গেলে উইকলি টেস্ট, আবার মান্থলি টেস্ট, ইভ্যালুয়েশন টেস্ট, মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, এভাবে তোমাদের অনেক পরীক্ষা নেওয়া হয়েছে। এবং তোমরা যারা সেকেন্ড টাইমে ছিলে, তোমাদের সাথে আমাদের জার্নিটা অনেক দীর্ঘ ছিল। তোমরা প্রায় ভর্তি হয়েছো আহ গত জুলাই আন্দোলনের আগে তোমাদের ক্লাস শুরু হয়েছিল, জাস্ট তুমি যদি খেয়াল করতে পারো। এবং শেষ হয়েছে এই যে মনে হয় কয়েকদিন আগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্টদের সাথে সব ক্লাস শেষ হয়েছে। সেকেন্ড টাইম না, ফার্স্ট টাইমও, মানে সবার সাথে ক্লাস শেষ হয়েছে। তাহলে আমরা শেষ করলাম মেতে এবং শুরু করেছিলাম গত বছর জুনে। তো অলমোস্ট 11 মাস মতো তোমাদের সাথে ছিলাম, যেটা একদমই গ্যারান্টি দিতে পারি যে কোনো প্রতিষ্ঠান হয়তো বা থাকবে না, এতদিন এতদিন ক্লাস করাবে না। তো এর মধ্যে সর্বনিম্ন হইলেও 150টা ক্লাস সর্বনিম্ন হইলেও তোমরা করেছো। 150টা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে দুইটা করে এক্সাম, মানে 300টা এক্সাম। উইকলি টেস্ট 11 মাসে 44 উইক, 44-45টা উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, ইভ্যালুয়েশন টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট, এইগুলা নিয়ে সর্বনিম্ন হইলেও 350 থেকে 380 বা 400-র কাছাকাছি তোমরা পরীক্ষা দিয়েছো। তো এই যে এত পরীক্ষা, 400 মতো পরীক্ষা দেওয়া, এটা জাস্ট খেয়াল করো যে কবে কবে যে এতগুলো পরীক্ষা হয়ে গেছে। এখন কিন্তু মানে একটু ভাবার বিষয় যে এতগুলো পরীক্ষা হয়ে গেছে, এতগুলো ক্লাস হয়ে গেছে, আসলে কিন্তু হয়েছে। আচ্ছা, তো এই যে এত ক্লাস, এত পরীক্ষা, আবার দেখো তোমাদের সাথে তোমরা যাতে কোনো অবস্থাতেই মানে লনলি ফিল না করো, এর জন্য মান্থলি মিটিং, উইকলি মিটিং এগুলো ব্যবস্থা করা হতো। তো এইসব বিষয়গুলোকে তুমি আসলে কিভাবে দেখো, যে এত বেশি ক্লাস প্লাস এত পরীক্ষা, এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখেছো একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে? আচ্ছা, হচ্ছে এক্সামের ব্যাপারটা আমি আমার মামার কাছ থেকে জানছিলাম যে হচ্ছে এখানে অনেক বেশি এক্সাম নেওয়া হয়। আর হচ্ছে আমার নিজেকে আসলে টেস্ট করার জন্য আসলে খুব এক্সাম দরকার ছিল, কারণ আমি হচ্ছে সায়েন্স থেকে আসা একজন মানুষ, আমি বুঝতেছিলাম না আসলে মানবিকের ছেলেমেয়েরা আসলে কতটুকু এগিয়ে। এই জিনিসটা বোঝার জন্য আসলে এক্সাম আমাকে অনেক হেল্প করছে, যেহেতু অনেক মানুষ একসাথে এখানে এক্সাম দেয়। এই জিনিসটা অনেক ভালো দিক যে হচ্ছে আসলে নিজেকে যাচাই করা যায় যে আমি আসলে কি অবস্থানে আছি। যদিও প্রথম দিকে অনেক হতাশ ছিলাম, কারণ হচ্ছে এখানে আসার পর যখন এক্সাম দেখতাম দেখতাম হচ্ছে এই জায়গায় ছেলেমেয়েরা অনেক এগিয়ে। ইনফ্যাক্ট হচ্ছে ওরা হুম। আগে থেকে যখন আপনাদের হচ্ছে ক্লাস করে আসে, আপনাদের সাথে যখন একাডেমিক থেকে আপনাদের সাথে সংযুক্ত, তো ওদের হুম। সাথে একটু মানে পারতে গেলে একটু বেগ পেতে হচ্ছিল যে আহ, একটু পরিশ্রম একটু বেশি করা লাগতেছিল, বা আমি বুঝতে পারতেছিলাম যে এক্সাম গুলা দিয়ে আবার হচ্ছে ক্লাসের পরে কনসেন্ট্রেশন টেস্ট গুলা, এগুলো আসলে অনেক ভালো ভালো লাগছিল যে হচ্ছে কনসেন্ট্রেশন টেস্ট গুলা যে আমি ক্লাসে ঠিক কতটুকু শিখলাম, বা আমার ইনস্ট্যান্ট আমি কতটুকু মনে রাখতে পারছি বা বুঝতে পারছি। যদি কনসেন্ট্রেশন টেস্ট আমার একটু খারাপ হতো, আমি দেখতাম যে হচ্ছে হয়তো আমার ক্লাসটা একটু ঝামেলা আছে, অথবা আমি হয়তোবা এই জিনিসটা হয়তো আমাকে আরেকবার একটু দেখে নেওয়া উচিত, যেখানে যেখানে বা যেটা যেটা কোশ্চেনে একটু কোথাও ঝামেলা, যেহেতু কনসেন্ট্রেশন টেস্ট গুলো আমাদের ওই টপিক গুলা থেকেই হইতো। তো বুঝতে পারতাম যে এই টপিকটা হয়তো আমার ক্লিয়ারেন্স কতটুকু আসছে বা কতটুকু আমি এই সম্পর্কিত আসলে বুঝতে পারলাম। তো এই কনসেন্ট্রেশন টেস্ট আবার হচ্ছে উইকলি টেস্ট, এই সম্পর্কিত যে টেস্ট গুলো আছে, এই টেস্ট গুলো আসলে আমাদের অনেক হেল্প করতো যে হচ্ছে কতটুকু হচ্ছে আমি ক্যাপচার করতে পারতেছি বা কতটুকু কাছে কতটুকু পিছায় আছি, বা আমি আমার কতটুকু আরো পরিশ্রম করা দরকার নিজেকে বোঝার জন্য আর কি, যে আমার প্রিপারেশনে কোথায় ঘাটতি বা নিজেকে বোঝার জন্য। এই এক্সাম গুলো আসলে অনেক উপকৃত করছে আমাকে যে আহ যে হ্যাঁ, আমাকে আরেকটু পরিশ্রম বাড়াইতে হবে বা আরেকটু চেষ্টা বেশি করতে হবে, হয়তো বা আমি আমার সম্পূর্ণটা দিচ্ছি না। এই জিনিসগুলো আসলে অনেক হেল্প করছে। আচ্ছা, তাহলে যে মানে তোমার সিচুয়েশনটা কি বা তোমার স্ট্যান্ডিংটা কি, সেটা বোঝার জন্য এক্সাম গুলো খুবই উপকারী ছিল, হ্যাঁ, যেটা তুমি হ্যাঁ ভাইয়া। বললা। যে মানে আসলেই আমি হচ্ছে প্রোগ্রেস করছি কিনা বা প্রত্যেকদিন আমার একটা ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এটা তুমি অবশ্যই বুঝতে পেরেছো। এবং এই প্রয়াসেই আমাদের এতগুলো এক্সাম রাখা, যাতে তুমি প্রত্যেকদিন নিজেকে অ্যাসেস করতে পারো। কারণ আমাদের তো ক্লাস সংখ্যা অনেক বেশি, সপ্তাহে 6 দিনই ক্লাস, 2 দিন বাংলা, 2 দিন ইংরেজি, 2 দিন সাধারণ জ্ঞান। তো 6 দিনই তুমি পরীক্ষার মধ্যেই থাকতেছো, আবার সপ্তম দিনেও তুমি পরীক্ষা দিচ্ছ উইকলি টেস্ট।
তো প্রত্যেক দিনই তোমার হচ্ছে মানে বেটারমেন্ট কতটুকু এটা তুমি যাতে বুঝতে পারো, তার জন্য এত বেশি ক্লাস, এত বেশি পরীক্ষা রাখা। আমাদের সাথে যারা হচ্ছে ফেসবুক লাইভে যুক্ত আছো, তোমরা অবশ্যই যে কোনো কোশ্চেন করতে পারো। সেকেন্ড টাইমে যারা আছো যে কোনো জিজ্ঞাসা করতে পারো, কারণ আমরা যার কথা শুনছি, আহ জিএম ফজলে রাব্বি রিয়াদ, সে সেকেন্ড টাইমে যে কোনো শিক্ষার্থীর জন্য আইডল আমি বলবো। কারণ সেকেন্ড টাইমে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, বিউপি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, এই তিনটা হচ্ছে তার মধ্যে একদমই প্রথম সারির। এবং বাংলাদেশেরও খুবই জনপ্রিয় এই তিনটা বিশ্ববিদ্যালয় এবং পরিচিত তিনটা বিশ্ববিদ্যালয়। তো সেখানে জিএমডব্লিউ টপ 10 এর মধ্যে পজিশন করেছে, আইন বিভাগের মতো একটা প্রথম সারির ডিপার্টমেন্টে লেখাপড়া করার সুযোগ পেয়েছে। তো যে কোনো সেকেন্ড টাইমারের জন্য সেটা অবশ্যই অনুকরণীয় হবে, অনুসরণীয় হবে। তোমরা যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে করতে পারো। আচ্ছা, তো আহ রিয়া, তোমার কাছে দেখো যে একটা বিষয় এখানে খেয়াল করেছো যে আমাদের সবকিছু ক্লাস হয়েছে জুম অ্যাপের মাধ্যমে, এবং তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত রাখা হয়েছে। এবং পরীক্ষা ক্লাসগুলো কোথায় পাবে, রেকর্ডেড ক্লাস, তোমার মার্কস কত, সবকিছু আমাদের ওয়েবসাইটে মেনটেন করা হয়েছে। আমরা দেখেছি যে অনেক জায়গাতে ফেসবুক লাইভে জাস্ট ক্লাস নাই, একটা তোমাকে গ্রুপে অ্যাড করবে, প্রাইভেট গ্রুপে, সেখানে ক্লাস নেবে। তুমি ডিরেক্টলি টিচারের সাথে কথা বলতে পারবে না, কমেন্ট করতে পারবে সর্বোচ্চ, কমেন্ট টিচার পড়লে পড়লো, না পড়লো, এখানে শেষ। কিন্তু আমাদের এখানে জুমে সম্পূর্ণ সেশন চলেছে তোমাদের সাথে, তুমি জুমে সবসময় টিচারদের সাথে কথা বলতে পেরেছো, কমেন্টও করতে পেরেছো। টেলিগ্রামে ডাউট সলভ সেকশন ছিল, সবার সাথে কানেক্ট করতে পেরেছো, তোমার সাথে যতজন স্টুডেন্ট এখানে কোচিং করছে টিচারদের সাথে কানেক্টেড থাকতে পেরেছো টেলিগ্রামের মাধ্যমে। ওয়েবসাইটে সব রেকর্ডেড ক্লাস, এক্সাম সবকিছু একদম সাজানো পেয়েছো নিজের প্রোফাইল আকারে। তো আমাদের এই যে এডটেক প্ল্যাটফর্ম হিসেবে যে টেকনোলজিক্যাল ব্যাপারগুলো স্টুডেন্টদের বেনিফিটের জন্য, এটা তোমার ক্ষেত্রে কতটুকু হেল্পফুল হয়েছিল, বা একজন অ্যাডমিশন শিক্ষার্থীর ক্ষেত্রে যারা সেকেন্ড টাইম বিশেষত তাদের জন্য কতটুকু হেল্পফুল হবে বলে তুমি মনে করো? জি ভাই, এটা এটা আসলে আমাকে অনেক উপকৃত করছে, বিশেষ করে হচ্ছে ইংলিশ ক্লাসগুলোর ক্ষেত্রে। যেমন হচ্ছে বাকি বিল্লাহ ভাই যখন ফার্স্ট ইয়ারে ক্লাসগুলো করতাম, তো উনি হচ্ছে আমাদের জন্য হচ্ছে কমেন্ট সেকশন যেটা আছে ওটা হচ্ছে সবার জন্য আসলে দেখার ব্যবস্থা করে দিতেন। তো হচ্ছে আমাদেরকে বলতেন যখন আমরা একটা ওয়ার্ড দেখতাম, তো ওয়ার্ড দেখে ওটার আচ্ছা কত রকম সিনোনিম অ্যান্টোনিম হইতে পারে, বা আমাদের ভোকাস বা হচ্ছে আমাদের মেমোরাইজিং জিনিসপত্রগুলা, এসব ক্ষেত্রে যখন আমরা একে অপরেরটা দেখতাম, হয়তো বা আমরা একটা ওয়ার্ড হয়তো বা জানা নাই বা নতুন, এরকম নতুন কিছু শিখতেছি আমাদের ওই কমেন্ট সেকশন থেকে, অথবা আমরা একটা কোশ্চেন কোথাও বুঝতেছি না, সাথে সাথে কোশ্চেন করলে যখন স্যাররা দেখতেন ওটার উত্তর দিতেন। আসলে এমন কখনো হুম, ফিল হতো না যে আমি মনে হয় অনলাইনে কোনো একটা ক্লাস করতেছি, এন হচ্ছে আমি যদি কখনো একটা সমস্যা ফিল করি তাহলে হয়তো বা স্যারদের কাছ থেকে হয়তো বা উত্তর পাবো না, এরকম কখনো ফিল হয় নাই। যে কোনো প্রবলেম হলেই স্যারদের সাথে কথা বলা, ডাইরেক্ট ইন্টারেকশন, স্যারদের সাথে ডাইরেক্ট নিজের প্রবলেম গুলো খুলে বলা, এই সুবিধাটা আর কি আমরা পাইছি। বিশেষ করে হচ্ছে স্কুল অফ এক্সেলেন্স আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট আহ একটা ইয়া ছিল আমাদের জন্য হচ্ছে, ব্যবস্থা ছিল, আচ্ছা, যে সুন্দর একটা ভালো টিচারদের ব্যবস্থা সাথে ছিল। কানেক্টেড থাকা, স্টুডেন্টের সাথে কানেক্টেড হ্যাঁ। থাকা এবং জুম অ্যাপের যে ফ্যাসিলিটিস, এগুলো তোমরা অবশ্যই উপভোগ করেছো তোমার মতামত অনুসারে। আচ্ছা, তো দেখো যে আমাদের যে সার্ভিসের যে মানটা এবং প্রত্যেকটা স্পেসিফিক ক্লাস আমি যদি বলি, তো দেখবা যে অনলাইনে যেটা হয়, এটা আমি কোনো অবস্থাতেই কোনো প্রতিষ্ঠানকে হেয় করছি না। অনলাইনে যেটা হয় যে যে কোনো একটা কোর্সে এনরোল করায়, করিয়ে যেটা হয় দেখা যাচ্ছে খুবই কম টাকার কোর্স, 500 টাকা বা 1000 টাকা কোর্সে ভর্তি করানোর পর দেখা যাচ্ছে যে তোমার বলছে যে বিউপি স্পেশাল কোর্স, গুচ্ছ স্পেশাল কোর্স, এই বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল কোর্স, রিটেন কোর্স, এটা সেটা, এভাবে তোমাকে বারবার চার্জ করছে। এগুলাকে হিডেন চার্জ বলা হয়, যেটাকে বারবার তোমাকে চার্জ করছে। হ্যাঁ, এবং ক্লাস সংখ্যা খুবই কম, 5টা 10টা ক্লাসে সেই কোর্স শেষ করছে, বারবার কোর্স নিয়ে আসছে, তুমি বারবার ভর্তি হচ্ছ। হ্যাঁ, বিভিন্ন কোর্সে কি আসলে তোমার প্রিপারেশনটা থাকতেছে না। আচ্ছা, তারপর যেটা হয় যে কোর্সের ওই ক্লাস মানে জাস্ট শেষ করতে পারলে বাঁচি, এমন একটা ভাব থাকে। সেখানে স্কুল অফ এক্সিলেন্স এই বিষয়গুলো ছিল কিনা, যে এই যে আমরা বারবার তোমার কাছ থেকে চার্জ করতেছি যে এই কোর্সে 500 টাকা দাও, এই কোর্সে 1000 টাকা দাও, এখানে 10টা ক্লাস, এখানে 5টা ক্লাস, তাড়াতাড়ি শেষ করে দিব, শেষ করলেই বাঁচি, হ্যাঁ, নিয়ে হচ্ছে দায় সারা একটা ভাব, এইসব বিষয়গুলো স্কুল অফ এক্সিলেন্স ছিল কিনা, থাকলে কতটুকু ছিল, বা আহ একটা প্রতিষ্ঠান হিসেবে তার যে হচ্ছে স্ট্যান্ডার্ড সেটা কতটুকু ধরে রাখতে পেরেছে স্কুল অফ এক্সিলেন্স, এটা স্কুল অফ এক্সিলেন্স একজন শিক্ষার্থী হিসেবে তোমার মূল্যায়ন কেমন হবে? না, আমি বলবো ভাই স্কুল অফ এক্সেলেন্স এই জায়গা থেকে সফল, তারা যে কথাটা দিয়েছিল এই কথাটা রাখছে, যে হচ্ছে আমরা তোমাদের আচ্ছা, সাথে প্রথম তোমাদের সাথে এই যে জার্নি শুরু করলাম, এন্ড আমি তোমাদের সাথে শেষ পর্যন্ত আছি। এই যে কথা রাখাটা, এটা আমি মনে করি স্কুল অফ এক্সেলেন্স এটা রেখেছে। ওটা হচ্ছে ক্লাস সংখ্যা থেকে শুরু করে আমাদের আর কি যা লাগে, আমাদেরকে হচ্ছে বিশেষ করে আমাদের যখন জাহাঙ্গীরনগর পরীক্ষা দিলাম তখন আমরা ম্যাথ ক্লাস পাইছি, মানে বি ইউনিটের জন্য আমাদের যারা যারা ম্যাথ, আমরা মানবিক যারা আছে আমাদের জন্য ম্যাথ ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল, আইকিউ এর ক্লাস ব্যবস্থা করা, মানে আলটিমেটলি আমাদেরকে জন্য হচ্ছে এই যে জেইউবি স্পেশাল, বা আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর যারা ম্যাথ 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 করবা, ম্যাথ যাদের লাগবে তাদের জন্য আলাদা,
এইরকম যারা আলাদা, এরকম কিছু আসলে স্কুল অফ এক্সেলেন্সে থাকার কারণে আমাদের আসলে এরকম কোনো কিছু করা লাগেনি। আলটিমেটলি আমাদের ম্যাথ আইকিউ শুরু করে থেকে আইসিটি শুরু করে, আপনার ভাই আইসিটি ক্লাস, বিশেষ করে হচ্ছে আমার মৌলিক জিকেটা বেশি ঝামেলা ছিল ভাই। আমি আসলে যেহেতু হচ্ছে মৌলিক জিকে পড়াগুলো এইভাবে আসলে আমি কখনো ইন্টারে পড়া হয়নি, দেখা হয়নি। ওই যে 9-10 বা 8-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পর্যন্ত পড়া হয়েছিল, তারপরে আসলে মৌলিক জিকে গুলো এইভাবে দেখা হয়নি। আমি মৌলিক জিকেটা নিয়ে আসলে খুব ভয়ে ছিলাম, খুব টেনশনে ছিলাম যে এই জায়গা থেকে কি হবে বা কি আসবে। তো আপনার আতিকুল ভাই, আপনার হচ্ছে বা শাহরিয়ার ভাইয়ের, আপনাদের হচ্ছে যে মৌলিক জিকের যে ক্লাসগুলো ছিল, আসলে আসলে আমাকে এটাকে আসলে অনেকটা আসলে টেনশন মুক্ত করছে আমাকে, যে মৌলিক জিকে থেকে আমি আপনাদের ক্লাসগুলো করতাম এন্ড স্লাইড গুলো পড়তাম, এন্ড হচ্ছে আপনি ওই অধ্যায়ের ভিত্তিক হচ্ছে যে আমাদেরকে চ্যাপ্টারটা যে আছে আমাদের যে ইন্টারের বইয়ে, মেবি হচ্ছে মেইন বই যেগুলো আর কি, মেইন বই যে অধ্যায়টা, ওটা আসলে যেগুলো দরকার ওগুলো দিয়ে দিছিলেন। আমি আলটিমেটলি হচ্ছে আপনাদের ক্লাস মৌলিক জিকের জন্য আর হচ্ছে আপনার স্লাইড গুলো, এমনকি হচ্ছে আমি মৌলিক জিকের জন্য কোনো বইও কিনি, এটা সত্যি কথা যে ভাই আমি মৌলিক জিকের জন্য যে আলাদা কোনো বই পড়বো এরকম না। আমি এইটুকু বিশ্বাস রাখছিলাম যে হ্যাঁ আমি এখান থেকে এই ক্লাসটা করতেছি, এন্ড এখান থেকে যে হচ্ছে যে স্লাইডটা আছে, আমি মনে করি এইটুকু জানলে আমার এইটুকু না। তো এই দিক থেকে আমি মনে করি স্কুল এক্সেলেন্স ভাই তার কথা রাখছে আসলে। আচ্ছা, আচ্ছা। মানে তোমাদের সাথে যে আমাদের লাইভ লজিক হয়েছিল সেইখানেই তোমাদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমরা তোমাদেরকে এই সম্পূর্ণ সেশনে কি কি দিতে যাচ্ছি, যে সেখানে কিন্তু বলেছিলাম যে আমাদের ক্লাস শুরু হচ্ছে এখন এবং শেষ হবে সর্বশেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত। এবং সেটা আমরা মেইনটেইন করতে পেরেছি তোমার ভাষ্য অনুসারে। এবং আশা করি যে পরবর্তী যে ব্যাচ গুলো সেখানে আমরা মেইনটেইন করতে পারবো যতটুকু সম্ভব। আহ রিয়া, তোমার কাছে জিজ্ঞাসা আছে, তুমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার সুযোগ পেয়েছো। তো ব্যক্তি হিসেবে তুমি নিজেকে কোন অবস্থানে নিতে চাও, এবং তোমার যে প্রত্যাশা একজন আইন শিক্ষার্থী হিসেবে, এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, এই সব কিছু মিলাই নিজেকে আসলে কোথায় দেখতে চাও, বা তোমাকে নিয়ে তোমার স্বপ্নটা কি? এবার আমার আসলে বিভাগ পরিবর্তন এটা, এই বিভাগ পরিবর্তন যখন করি তখন থেকে হচ্ছে আমি আসলে শুনছিলাম আসলে রাজশাহীর আইন বিভাগ সম্পর্কে অনেক শুনছিলাম, আসলে এই দিক থেকেই আহ এই রাজশাহী আইন বিভাগকে মূলত টার্গেট করে আসলে প্রথম থেকেই আমার প্রিপারেশন ছিল। মানে আমি এই রাজশাহী আইন বিভাগে যে হচ্ছে যে সফলতার যে অনেক ভাইরা ছিল এরকম হচ্ছে দেখতেছিলাম যে হচ্ছে আইন বিভাগ থেকে বেশ অনেকেই বেশ সাকসেসফুল এখান থেকে। তো এইসব দেখেই আমার আসলে প্রথম দিকে হচ্ছে বিভাগ পরিবর্তন করা, সেকেন্ড টাইমে শুরুর দিকে, যে আমার যে কটা সুযোগ, আমার তো গুচ্ছ নাই, আমি যেহেতু সায়েন্সে ছিলাম ভাই, আমি তো হচ্ছে গুচ্ছ দেওয়ার, আমি ইবি আইন সম্পর্কে শুনছিলাম। বাট আলটিমেটলি খুব আফসোস হচ্ছিল যে রাশিয়ার মতো একটা জায়গায় হয়তো বা এখানে আমার হবে না। গুচ্ছটা হইলে হয়তো বা একটু ভালো হইতো, আরেকটা জায়গা পাইতাম যে হচ্ছে এক্সাম দেওয়ার জন্য সুযোগ হইতো। তো একটু মনে মনে ভয়ও ছিল ভাইয়া যে যদি এখানে না হয়, আমার তো গুচ্ছ নাই, আমাকে তো হয়তো বা ঢাকা কলেজে, আমার আমার বাবাও খুশি ছিল ঢাকা কলেজ নিয়ে, যে বাবা তুমি যেখানে আছো এখানে অনেক খুশি। আলটিমেটলি আমি একটু আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা আসলে ওই লেভেল ছিল না। আমি সবসময় চিন্তা করতাম যে একটা ভালো জায়গায় যাব, ভালো কিছু করব। তো আমার বাবা বলছিল যে এখান থেকেই করো, বাট আমার বাসা থেকে আসলে বাবা বলছিল যে হ্যাঁ তুমি চেষ্টা করো, বাট তুমি তোমার ঢাকা কলেজের দিকটাও ঠিকঠাক রাখো, যে ওদিক থেকে তুমি ঢাকা কলেজে কন্টিনিউ করো। তো আলটিমেটলি আমি আসলে কোনোদিনই ক্লাস বা ওদের এক্সাম কোনোদিন অ্যাটেন্ড করা হয় নাই। আমি মূলত আমার টার্গেট ছিল যে না আমি স্কুল অফ এক্সেলেন্সের সাথে ক্লাস করতেছি and আমি নিজের প্রোগ্রেস দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমি মনে হয় না অন্তত কিছু না কিছু একটা হবে, আমি এরকম নিজে নিজে ফিল করতাম। তো সেখান থেকে রাবির আইন থেকে, আমি আইনের জন্য আসলে প্রথম থেকে বিভাগ পরিবর্তন করা, এন্ড এখন দেখি আইনে হয়তো পুরো ভাইয়া ভবিষ্যতে ভালো একজন আইনজীবী হওয়া, দেশের জন্য কিছু করা, সর্বোপরি একজন ভালো মানুষ হওয়া আমার আচ্ছা, লক্ষ্য আচ্ছা। থাকবে, একজন ভালো মানুষ হওয়া। এটাই হচ্ছে তোমার কাছে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে একজন ভালো মানুষ আমাদের দেশে খুবই প্রয়োজন। প্রত্যেকের জায়গা থেকে যাতে আমাদের অ্যাটলিস্ট আমাদের শিক্ষার্থীরা যাতে নিজের জায়গা থেকে ভালো মানুষ হতে পারে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। রিয়াদ, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এবং এই পর্যায়ে তোমার কাছে জিজ্ঞাসা করবো যে তোমার যারা অনুজ আছে, যারা স্কুল অফ এক্সিলেন্সে সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি হতে চায় বা ভর্তি হয়েছে বা ভর্তি হবে, আহ তাদের জন্য তোমার পরামর্শ কি থাকবে, যে স্কুল অফ এক্সিলেন্সে যারা আছে বা যারা আসবে তাদের জন্য, সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে ভাই একটা কথাই বলবো যে এই সময়টা আসলে অনেক হতাশার ভাই, বিশেষ করে আমার অনেক হতাশা কাটছে। আমার আসলে আচ্ছা, ফ্যামিলি মেম্বার, আমি বাইরে সেকেন্ড টাইম পুরোটাই হচ্ছে আমি ডিটাচ হয়ে গেছিলাম সবার কাছ থেকে, একমাত্র আমি আমার বাবা মার সাথে কথা বলতাম। আমার সাপোর্ট করতে বলতে একমাত্র আমার ফ্যামিলি, মা বাবা, এই দুজনের সাথে কথা বলতাম। আমি আমি আর কারোর সাথে তেমন একটা কথা বলিনি। তো আমার চাচার আচ্ছা, বাসা আচ্ছা। থেকে থাকা ওই চাচা আর মা বাবা এই কয়জনের সাথে কথা বলতাম। আর অনেকের অনেক কথা শুনতে হয়েছে, আসলে শুনতে হয় সেকেন্ড টাইমটা আসলে খুব পড়াশোনা কতটুকু মাথায় রাখবো, মানুষের কথা মাথায় রাখতে, বা একটা হতাশা থেকে আসলে মাথার কাজ করা বন্ধ করে দেয়, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো একটা কথাই বলবো, কারো কথা কান না দিয়ে হচ্ছে নিজে নিজে পড়াশোনা করা, আর কনসিস্টেন্সিটা বজায় রাখা, যে হ্যাঁ আমি পড়াশোনা করতেছি, আজকে 5 ঘন্টা করলাম,
কালকে 7 ঘন্টা করলাম, আজকে 2 ঘন্টা করলাম, তো তারপরে দিন নাই, এরকম করে না করে রেগুলার একটা ইয়া মেনটেন করা। আর প্রথম দিকে যেহেতু ফার্স্ট টাইমে যদিও ছিল, আমি আবার বলবো যে হচ্ছে স্কুলে বেসিসে প্রথম দিকে যে ওই ভার্সিটি বেসড যে বিশ্লেষণী যে ক্লাস, কোন জায়গা থেকে কতগুলো আসে না আসে, এই যে ক্লাসটা, এটা আসলে প্রথম থেকে দেখে খাতায় দেখে নিজের লক্ষ্য, যে যে ইউনিভার্সিটি অনুযায়ী লক্ষ্য আসলে নির্ধারণ করে, যে হ্যাঁ আমার এই ইউনিভার্সিটি আমার কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলোতে আমার বেশি জোর দিতে হবে, এই যে ক্লাসগুলো প্রথম থেকে করে খাতায় আসলে লিখে নেওয়া, এইভাবে করে নিজের একটা টার্গেট ফিক্স করে আসলে পড়াশোনা করে আগানো। আর পড়াশোনার টাইম যদি দেখা যায় যে হ্যাঁ আমি পারতেছি না, বা আমার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি পিছায় আছি, আমি তো যেহেতু রেগুলার এক্সাম দিচ্ছি, আমি রেগুলার এক্সাম দিচ্ছি, উইকলি এক্সাম দিচ্ছি, মান্থলি এক্সাম দিচ্ছি, ইভালুয়েশন টেস্ট দিচ্ছি, এরকম তো অনেক এক্সামই দিচ্ছি আসলে। তো এক্সাম গুলাতে আসলে নিজের পজিশন দেখে আসলে নিজের পরিশ্রম কতটুকু বাড়াইতে হবে কমাইতে হবে, এই জিনিসগুলো আসলে নিজের প্রোগ্রেস রিপোর্ট দেখে আসলে নিজের খেয়াল রাখা। আহ এইটুকুই ভাই, আসলে আলটিমেটলি পড়াশোনা করতে হবে, আলটিমেটলি অন্য কিছু তো নাই। যে যদি পড়াশোনা ঠিক মতো করা যায় তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে, এইটুকুই বলবো আসলে ভাই। আর বিশেষ করে আচ্ছা। আমি আহ, দুইজন মানুষের কথা বলবো, একটা হচ্ছে বাকি বিল্লাহ আর একটা মওদুদ ভাইয়া। বাকি বিল্লাহ ভাই আসলে ক্লাস ফার্স্ট পেপার ক্লাস যতটুকু নিছেন, ফার্স্ট পেপারে আমাদের সেকেন্ড পেপার দুটো একসাথে মনে হয় পড়াইতেন। ফার্স্ট পেপার ক্লাসে যখন ক্লাসগুলো যখন নিতেন উনি, তখন সাথে গ্রামার গুলো আমাদের আর কি একরকম রিভিউ করে যাইতেন। আর হাসনাত ভাই সেকেন্ড সেকেন্ড পেপার ক্লাস তো আসলে কি বলবো, আমি আসলে ইংলিশ ক্লাস বলতে আমি হাসনাত ভাইয়ের ক্লাস দেখে আসলে আমার যতটুকু বেসিক থেকে যতটুকু দরকার আমি আসলে হাসনাত ভাইয়ের কাছে কমপ্লিট করা। আরেকটা হচ্ছে মওদুদ ভাইয়া, মাঝে মাঝে ক্লাস পরীক্ষা টরীক্ষা মিস দিতাম, তো ভাইয়া মাঝে মাঝে হচ্ছে একটু আমাদের রাগারাগি করতে, রাগারাগি করে বলতেন তোমরা কি করবা, তোমাদের তারা কি হতো। ভাইয়া একটা কথা, আমার যখন আমি হতাশ হয়ে গেছিলাম, ভাইয়া একটা কথা বলছিল যে মানে মাঝে আমি যখন একটা পরীক্ষা দেওয়ার পর যখন আমার হলো না সেকেন্ড টাইমে, আমি অনেক হতাশ হয়ে গেছিলাম, ভাবছিলাম হয়তো বা আসলে কোথাও কোনো কিছু হবে না। তো মদুদ ভাই একটা কথা বলছেন বা একটা লিখছিলেন, আমার কিছুটা মনে পড়ে এরকম যে সফলতা তারই অধিকার যে চেষ্টা করে, এরকম একটা কথা বলছিলেন যে চেষ্টা করে, সফলতা তারই অধিকার, যে তারই অধিকার যে 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 চেষ্টা করে। তো তখন ভাবলাম যে হচ্ছে না আসলে চেষ্টা করে দেখি কি হবে, সেটা পরে দেখা যাবে, আগে তো নিজের চেষ্টাটা করি, নিজে নিজে নিজের সম্পূর্ণটা দিয়ে আগে চেষ্টাটা করি। তো মদুদ ভাইয়া বাকি বিল্লাহ ভাইয়া আসলে এই দুজন মানুষ আমার জন্য আমার লাইফে আসলে একজন আশীর্বাদ ছিল আমি মনে করবো। সারা জীবন এই ভাইদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর ভাইয়া আপনার মৌলিক দিকের কথা তো বললাম ভাইয়া, হ্যাঁ, যাদের হচ্ছে যারা বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন যারা করবে, ভাইয়ের এই মৌলিক দিকের ক্লাসগুলো আসলে একটু মনোযোগ দিয়ে করবা আসলে। তোমাদের আমি মনে করি এই ক্লাস স্লাইড আমি মনে করি মোর দ্যান এনাফ, এটার বেশি কিছু লাগে না আসলে। আর যা লাগে ভাইয়া আসলে তা দিয়ে দেয় আসলে, টেলিগ্রাম গ্রুপের আমাদের যে গ্রুপে আছে সেকেন্ড টাইমের ডেডিকেটেড গ্রুপ, এই গ্রুপের মধ্যে ভাইয়ারা আসলে দিয়ে দেয় যা যা আমাদের আর কি লাগে। ইনফ্যাক্ট হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট গুলাও ডেইলি আমাদের ডেইলি বেস ইংলিশে দেওয়া থাকে। এই জিনিসগুলো হেল্প করছে আমাকে অনেক। বিশেষ করে আমি বুঝতে পারতেছিলাম যে আমার মেমোরাইজিং আমার কতটুকু পড়া দরকার, কি পড়া দরকার না পড়া দরকার। তো আমি মনে করব যারা বুঝতে পারতেছে না যে হচ্ছে আমি কিভাবে আগাবো বা আমার কোন জায়গা থেকে শুরু করা উচিত, তো আমি তাদেরকে বলবো যে হচ্ছে তোমার নিজের কোনো প্ল্যান দরকার নাই। স্কুল অফ এক্সেলেন্স যে তোমাকে প্ল্যানটা দিচ্ছে, তুমি রেগুলারিটি মেনটেন করে যতই কষ্ট হোক ডেইলি বেস, হয়তো বা এমন হতে পারে দু একদিন পড়া মিস গেছে, তো একটু কষ্ট করে দেখবা যাতে গ্যাপ না পড়ে যায়। এমন হয় না যাতে গ্যাপ পড়ে যায়, গ্যাপ পড়ে গেলে ভাই ঝামেলা আছে, পড়া যেহেতু অনেক চাপ। স্কুল অফ এক্সেলেন্স থেকে যদি গ্যাপ পড়ে যায় আলটিমেটলি তুমি কখনো ওটা কভার করতে পারবে না। এই জন্য 2-3 দিনের পড়া একটু হলো যদি কোনো গ্যাপ পড়ে যায়, কখনো এরকম কষ্ট করে হলো ম্যানেজ করে নিয়ে পড়াশোনা করা, আর ভাইয়াদের কথা মতো চলা। এটুকুই ভাইয়া, ধন্যবাদ। অবশ্যই অবশ্যই তোমার পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুছিয়ে তোমার অনুজদের জন্য পরামর্শ দিয়েছো। এটা আশা করি তোমার অনুজদের জন্য অনুকরণীয় হবে। এবং এভাবে জাস্ট তুমি যেভাবে বললা, একটা রুটিন ফলো করা, একটা ব্যালেন্স লেখাপড়া করা, যে আজকে আমি 8-10 ঘন্টা পড়লাম, কালকে 8-10 ঘন্টা পড়লাম, পরে 2-3 দিন আমি পড়তেই বসলাম না, এটা যাতে না হয়। প্রত্যেক দিন মানে লেখাপড়ার মধ্যে একটা ব্যালেন্স রাখা এবং যেভাবে সবসময় ইনস্ট্রাক্ট করা হয় সেগুলো অনুসরণ করা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য। তো আমাদের সেকেন্ড টাইমারদের ক্লাস ইতিমধ্যে চলতেছে। তোমরা দেখেছো যে আমাদের ওয়েবসাইটে ভর্তি শুরু হয়ে গেছে। তো আমাদের যেটা আমি বললাম যে আমাদের প্রচারণা কখনোই এভাবে ছিল না বা হয় না যে আমরা প্রলোভনমূলক বিভিন্ন ভিডিও বা এটা সেটা এভাবে করি। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের সেবার মান, আমাদের ক্লাসের মান, আমাদের পড়ানোর মান এবং আমাদের যারা শিক্ষার্থী তারাই হচ্ছে আমাদের প্রচারণার জন্য যথেষ্ট। তোমার মতো একজন সফল শিক্ষার্থী আমাদের প্রচারণার জন্য যথেষ্ট। কারণ তুমি সন্তুষ্ট আমাদের সার্ভিসের উপর, এবং এই যে আমাদের সার্ভিস, এটাই যাতে হয় হচ্ছে আমাদের প্রচারণার অংশ, সেটা তোমাদের মাধ্যমে হবে ইনশাল্লাহ। তোমাকে অসংখ্য ধন্যবাদ রিয়াদ, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তোমার সামনে খুবই একটা
সুন্দর সময়। বিশ্ববিদ্যালয়ের জীবন, 4-5 বছর জীবন খুবই সুন্দর একটা সময়, যে সময়টা আসলে নিজেকে বিভিন্ন ভাবে করা যায়, নিজেকে বিভিন্ন অবস্থানে নেওয়া যায়। এবং বর্তমানে তুমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, তো এখন একদমই তুমি মানে নিজেকে খুব বেশি ফ্লেক্সিবল অবস্থায় নিয়ে যাচ্ছ। তুমি যেদিকে নিজেকে বাগাবে সেই দিকেই বাগতে পারবে, এবং আশা করি পজিটিভ দিকেই তুমি মুভ করবে, এবং 4-5টা বছর খুবই প্রোডাক্টিভ হয়ে তোমার যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে, এবং যারা আমাদের সাথে হ্যাঁ, দোয়া সম্পূর্ণ করেন সময় আমার জন্য। যুক্ত ছিলেন, অবশ্যই দোয়া থাকলো। যারা আমাদের সাথে সম্পূর্ণ সেশনে উপস্থিত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল আমাদের অন্য সফল শিক্ষার্থীর সাথে। তার অ্যাডমিশন জার্নির গল্প আমরা শুনবো, তার মতো করে শুনবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।